নমস্কার, রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলস হাউসের পডকাস্ট স্টুডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আজকেও আমাদের অতিথি সেই বিখ্যাত জ্যোতিষবিদ বরুণ মুখোপাধ্যায়। নমস্কার বরুণ বাবু, পডকাস্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকেও আমরা জ্যোতিষ নিয়েই নানান আলোচনা করব এবং বলেছিলাম আপনাদেরকে যে ওনার সাথে একটা এপিসোডে সম্পূর্ণ করার মতো নয়, আরও এপিসোড লাগবে। আজকে তারই দ্বিতীয় এপিসোড এবং তারও মূল বিষয় জ্যোতিষ এবং জ্যোতিষের বেশ কিছু রহস্য, গুপ্ত গুহ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা এর আগে হয়তো কোথাও আপনারা শোনেননি বা কোনো জ্যোতিষ খুব একটা বলেছে বলে আমার জানা নেই। হয়তো অন্য কোথাও কেউ বলে থাকতে পারে, কিন্তু আমি জানি না। বরুণবাবু, আপনাকে এই জ্যোতিষ নিয়ে প্রশ্ন করবো। জ্যোতিষটাও তো একটা রিসার্চের বিষয়। অবশ্যই প্রতিদিন নিত্য নতুন রিসার্চ হচ্ছে, নিত্য নতুন জিনিস বেরিয়ে আসছে, প্রচুর বদল আসছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে জ্যোতিষের বিভিন্ন জিনিস নতুন কিছু কি আমরা পেতে চলেছি? অবশ্যই পেতে চলেছি। আমরা জানি 27খানা নক্ষত্র আছে। 27খানা নক্ষত্রের পরেও কিছু নক্ষত্র আসছে, যেমন ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই ইউরেনাস, নেপচুন, প্লুটোকে নিয়ে কিছু কিছু জ্যোতিষী কাজ করছেন। আচ্ছা, কিন্তু যেটা নিয়ে আমাদের অনেক আগ্রহ, অনেক আশা, সেটা আসছে খুব, সেটা নিয়ে রিসার্চ হচ্ছে। সেই নক্ষত্রটি নাম হচ্ছে ভ্যালকানো। এই ভ্যালকানো নক্ষত্রটি আসলে আমার অভিমত, রিসার্চ হচ্ছে, এই যে মানুষের জীবনে রাহু কেতুর যে প্রভাব, অনেকে ভয় পান রাহু কেতুকে। তো আগের এপিসোডে কথা বললাম। হ্যাঁ, এই রাহু কেতুকে ভয় টয় পান, আগের এপিসোডে আমরা কথা বলেছি। তো এই ভ্যালকানোর প্রভাবে রাহু কেতুর থেকে অনেকেই বিপদমুক্ত হবেন। আচ্ছা, এই ভ্যালকানো মোটামুটি একটা গ্রহ নক্ষত্রকে অনেকটাই কভার করবে এবং সেটা নিয়েই রিসার্চ হচ্ছে। এই রিসার্চটা যদি ফলপ্রসূ হয়, জ্যোতিষশাস্ত্রের একটা আলোড়ন, একটা মানে কি বলবো, ব্লাস্টিং হবে। বাবা, কি বলছেন? হ্যাঁ, মানে একটা এরকম নক্ষত্র আসছে। অনেক জ্যোতিষবিদ এটা নিয়ে অনেক রিসার্চ করছেন এবং এই ভ্যালকানো নক্ষত্রকেই রেখে বিশেষ করে ইসরো, নাসা এরা ভীষণভাবে এটাকে রিসার্চ করছে। এটা যদি আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে ইনক্লুড হয়, তাহলে আপনি জেনে রাখুন, জ্যোতিষশাস্ত্রের একটা নতুন দিগন্তের উন্মোচন হবে। বাবা, আচ্ছা, অনেকে তো বলছেন রিসার্চ করছেন এবং আপনার কথা শুনে বুঝতে পারছি আপনিও রিসার্চ করছেন। তা আমাদেরকে এই নক্ষত্র সম্বন্ধে আরেকটু কিছু বলা যাবে? দেখুন, এটা তো রিসার্চের মধ্যে রয়েছে। যারা নক্ষত্রবিদ তারা রিসার্চ করছেন, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন তারা। তো এখন পর্যন্ত আমি যেটুকুনি জেনেছি, আমার যেটুকুনি পড়াশোনা, এই নক্ষত্রটি মানে অন্যান্য 27খানা নক্ষত্রের ওপর অনেকটাই প্রভাব ফেলবে। বাবা, অনেকটাই প্রভাব ফেলবে। যেমন যে গ্রহের যে নক্ষত্র অধিপতি, যে গ্রহ যে নক্ষত্রের অধিপতি, সেই সব গ্রহগুলোর ওপরও অনেকটা প্রভাব ফেলবে। যাতে কি হবে, মানুষের জীবনের চলার পথে অনেকটা পাল্টে যাবে। বাবা, মানে তাহলে তো বলতে গেলে যে মানে জ্যোতিষ একটা রেভলিউশন আসতে চলেছে এবং অপেক্ষা করুন, আমরা এটা ব্যাপক হারে দেখব। বাবা, মানে এটা সত্যি একটা মানে বিরাট ব্যাপার। ভীষণ 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 ভালো একটা মানে ব্লাস্টিং হতে চলেছে। আচ্ছা, এই তো শুনলাম নতুন নক্ষত্র আসে, রেভলিউশন আসছে। এবার জ্যোতিষের বর্তমানে যে জিনিসগুলো চলছে, আচ্ছা, একটা জিনিস মানুষজন যেটা খুব করে জানতে চায় এবং খুব করে, বিয়ে ঠিক করার আগে মানে দুটো পরিবারের মিল এবং দুটো নতুন সদস্য, এই যে জ্যোতিষটা বিয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা অপরিহার্য বলে আপনার মনে হয়? খুব ভালো প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে জ্যোতিষটা কতটা গুরুত্বপূর্ণ,
আমি মনে করি কোনো কারুর ছেলে কারুর মেয়ের বিয়ে ঠিক হলে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা তাদের জন্মকুণ্ডলীটাকে যাচাই করে নেওয়া উচিত। অনেকেই বলেন অমুক রাক্ষসগণের সঙ্গে নরগণের বিয়ে কি হবে, রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিয়ে কি হবে। আমি বলি গণটাকে নিয়ে অত মাথা ব্যথা না করলেও হবে, আগে দেখতে হবে তার নক্ষত্রটা কি ম্যাচ করছে কিনা। একটা ছেলের যদি রাহুর নক্ষত্রে জন্ম হয়, একটা মেয়ের যদি মঙ্গলের নক্ষত্রে জন্ম হয়, অটোমেটিক্যালি তাদের দাম্পত্য টিকবে না। আচ্ছা, নক্ষত্রের জায়গাটা ভীষণভাবে দেখা জরুরি। এবং রাশিলগ্ন তো আছেই, রাশিলগ্ন ম্যাচ করার ব্যাপারটা থাকে। দেখুন, গণ একটা মানুষের গণ হতেই পারে। একটা মানুষ প্রেমজ বিবাহ করছে, সেক্ষেত্রে প্রেমজ বিবাহ করতে গেলে সে তো দেখে গণ দেখে প্রেম করছে না, সে নক্ষত্র দেখেও প্রেম করছে না। সে যখন বিয়ে করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তার বাড়ির গার্জেনরা, যে কোনো এক তরফে গার্জেনরা আপত্তি করছে, এর তো অমুক, এর তো তমুক, এর তো বিয়ে হবে না, এর ঝগড়া হবে, অশান্তি হবে। তো আমি মনে করি নক্ষত্র বিচারটা করে নিয়ে উপযুক্ত রেমেডি দিলে বিয়েটা টিকে যাবে এবং বিয়ে টেকাও সম্ভব, তাদের দাম্পত্য জীবন সুখকর হবে। আচ্ছা, এছাড়াও এই যে বিভিন্ন দেখি অনেকে বিয়ের পর বলছে আমাদের দুজনের মধ্যে ম্যাচ হচ্ছে না, আমাদের দুজনের মধ্যে ঠিক মিলমিশ হচ্ছে না, মানে আমার গ্রহ এই, আমার গ্রহ সেই, এই সে, মানে এই জায়গাগুলো থেকে বেরোনোর জন্যেও কি জ্যোতিষ? অবশ্যই। দেখুন, প্রেম করার পরে সে তো যখন প্রেম করছে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যখন তাদের মধ্যে ভালোবাসা হচ্ছে, ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, তারা মেলামেশা করছে, এবার কিছুদিন পরে তাদের বিয়ের কথাবার্তা হচ্ছে। এইবার দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তাও হলো, বিয়েও হলো, কোনো জটক বিচার হলো না, কোনো কিছু হলো না, জাস্ট বিয়ে হলো। 2 দিন 4 দিন 5 দিন 6 মাস তারা ঘর করার পরে কোনো না কোনো জায়গায় অশান্তি হচ্ছে। ছেলের বাড়ি থেকে বলছে মেয়েটা অপয়া, মেয়ের বাড়ি থেকে বলছে ছেলেটা ভালো না। ব্যাপারটা কিন্তু তা নয়, কেউ অপয়া নয়, কেউ খারাপ নয়। দেখতে হবে তাদের নক্ষত্রের কতটা মিলমিশ আছে। এবার দেখা গেল তর্কের খাতিরে মেয়েটা মাঙ্গলিক বা ছেলেটা মাঙ্গলিক, সপ্তম ঘরটা বৈবাহিক ঘর নির্দেশ করে, অষ্টম ঘরটা মারক ঘর নির্দেশ করে। সেই ঘরগুলো দেখা গেল ছেলেটা বা মেয়েটা কেউ না কেউ পেয়েছে একজন। আচ্ছা, এবার কি হলো, অটোমেটিক্যালি স্বভাবতই বিয়ের জায়গাটা তাদের ড্যামেজ হয়ে গেল। তারা তো ওই সব দেখে বিয়ে করেনি না, সেক্ষেত্রে তাদের মঙ্গলের প্রতিকার করা উচিত। শুধু মাঙ্গলিক বলেই যে বিয়ে খারাপ হবে তা নয় কিন্তু। মাঙ্গলিক যেমন একটা দোষ, মাঙ্গলিক যেমন একটা যোগ। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও একটা মাঙ্গলিক ছেলে মেয়ের অনেক সাবধানে চলাফেরা করতে হয়। জল, আগুন, 2 চাকা যানবাহন যারা চালাচ্ছে, জলের মধ্যে যারা বিচরণ করছে, যদি মাঙ্গলিক হয়, আগুন থেকে যারা করছে, তাদের ক্ষেত্রেও মাঙ্গলিক যোগটা খুব খারাপ করে। শুধু বিয়ের জন্যই যে মাঙ্গলিক খারাপ তা কিন্তু নয়, মাঙ্গলিক বিয়েতেও ভালো, খারাপ চলাফেরার ক্ষেত্রেও খারাপ। সেই জন্যে সব সময় যারাই বিয়ে করতে চাইছেন জটক বিচার করে, অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা জটক বিচার করে তবেই বিয়ের পিঁড়িতে বসুন। আচ্ছা, এই মাঙ্গলিক কথাটা আপনার মুখ থেকেই শুনলাম। আচ্ছা, আসলে এই মাঙ্গলিক দোষটা কি, মানে কেন এই মাঙ্গলিক দোষটা চার্টে হয়? লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ। আচ্ছা, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এই ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার দেখতে হবে যে ব্যক্তির আপনি জন্ম ছক বিশ্লেষণ করছেন সেই ব্যক্তির মঙ্গলটা কোথায় বসে আছে। যদি সপ্তম ঘর অষ্টম ঘরে মঙ্গল বসে থাকে, বিবাহিত জীবনটা স্বভাবতই ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, সেক্ষেত্রে তার মাঙ্গলিক যোগের প্রতিকার করতে হবে। মাঙ্গলিক যোগ অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা পরামর্শ নিয়ে মাঙ্গলিক যোগের প্রতিকার করতে হবে। তাকে
মঙ্গলের পূজা পাঠ উপাচারের মাধ্যমে তার কবচ তাবিজ ধারণ করাতে হবে, তারপর গিয়ে সে সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে। আচ্ছা, এই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যেটা আপনি বললেন কবচ আছে নিশ্চয়ই কোনো রত্ন তো রয়েছে যা দিয়ে মাঙ্গলিক হ্যাঁ, দোষ কাটানো যাবে? অবশ্যই মাঙ্গলিক যোগ শুধু রত্ন দিয়ে হবে না। মাঙ্গলিক যোগ কাটাতে গেলে যার যে মাঙ্গলিক আছে তাকে অবশ্যই ভালো প্রবাল ধারণ করতে হবে। আচ্ছা, রক্ত প্রবাল ধারণ করতে হবে, এবং শুধু রক্ত প্রবাল ধারণ করলেও হবে না, তাকে মাঙ্গলিক যোগের প্রতিকার করতে হবে। আচ্ছা, তবেই সে চলার পথ সুগম করতে পারে। আচ্ছা, একজনের চার্ট থেকে কি এটা বোঝাটা সম্ভব সে ভবিষ্যতে কিরম ধরনের চাকরি করতে পারে বা তার ভবিষ্যতে ফিনান্স কিরম হতে পারে? কারণ মানুষের না টাকা পয়সার, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখেছি, মহিলারাও অবশ্যই রয়েছেন, বিশেষ করে সবার একটা খুব ঝোঁক থাকে যে আমার সম্পত্তি কতটা হবে, আমি কতটা সেভিংস করতে পারবো, আমি কতটা রাখতে পারবো, কতটা ভালো চাকরি করতে পারবো, নাকি ব্যবসা করতে পারবো। এটা কি একজনের চার্ট থেকে অ্যানালিসিস করা যায়? অবশ্যই করা যায়। লগ্ন কুণ্ডলিতে সরকারি চাকরিটা দেয় কিন্তু রবি। আচ্ছা, লগ্ন কুণ্ডলিতে সরকারি চাকরিটা দেয় শনি। সেই শনি যদি শনির বন্ধু ঘরে বসে থাকে, এবার আমরা কি দেখব, কর্মভাব দশম ঘর, সেই দশম ঘরটা যদি শনির বন্ধু ঘর হয়, সে অবশ্যই। আরেকটা বলে রাখি, এই জন্মকুণ্ডলিতে মঙ্গলটাও কিন্তু সরকারি চাকরির একটা ধারক। সেই মঙ্গলও যদি কর্মভাবে বসে থাকে এবং তার বন্ধু ঘরে বসে থাকে, অবশ্যই যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে সে চাকরি পাবেই এবং সরকারি চাকরি পাবে। রবি যদি দশম ঘরে বসে থাকে, বন্ধু ঘরে বসে থাকে, সে জন্মকালীন সে সরকারি চাকরি পাবে। আর যদি তার বুধের দশা রবির দশা চলে, তাহলে তো সে পাবেই, সরকারি চাকরি পাবেই। আচ্ছা, এই রত্নাঞ্জলি জ্যোতিষ চেম্বারে তো আপনি দীর্ঘদিন ধরে বসছেন, বহু চার্ট আপনি দেখেছেন, বহু কিছু। আচ্ছা, একটা দুটো একটু ইন্টারেস্টিং ঘটনা, গল্প আপনি বলতে পারবেন যেখানে আপনি এখানে দেখেছেন, মানে খুব ইন্টারেস্টিং সেই চার্ট? হ্যাঁ, বলতে পারবো। এই রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলসে এক ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন। আরেকজন ভদ্রমহিলা তাকে নিয়ে এসেছিলেন। আমি যখন তার বিচার করছি, তিনি আমাকে বললেন, আমি তাকে বললাম, আপনার স্বামী কোথায়? মাথায় সিঁদুর পরে আছেন, আপনার স্বামী কোথায়? তো ভদ্রমহিলা আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইয়ে আমাকে বললেন, আপনি কি করে বললেন আমার স্বামী নেই? না, আমি জিজ্ঞেস করছি আপনার স্বামী নেই, আছে কি নেই আমি তো জানি না, আমি জিজ্ঞেস করছি আপনার স্বামী কোথায়। বলছে আমার স্বামী নেই, আমি দীর্ঘদিন আমি স্বামী ছাড়া। আমি তাহলে সিঁদুর পড়েছেন কেন? না, আমি এ যাবৎ 3 জনের সঙ্গে সম্পর্ক করেছি, কিন্তু পাড়ার লোকেদের জন্য আমাকে সিঁদুরটা পরতে হয়। আমার স্বামী দীর্ঘদিন আমাকে ছেড়ে চলে গেছে। তা আপনি কি করে বললেন? আমি বললাম, আপনার হরোস্কোপ তাই বলছে, আপনার স্বামী নেই। তার বিবাহিত জীবন সপ্তম ঘরে রাহু বসে আছে, যে ঘরটা বৃশ্চিক লগ্নের, বৃশ্চিকের ঘর, মঙ্গল দৃষ্টি দিচ্ছে কেতু। তার বিবাহিত জীবন ড্যামেজ তো হবেই। কি করণীয়? আমার স্বামী কি ফিরে আসবে? বললাম, না, আপনার স্বামী ফিরে আসবে না। বলছে, আমিও জানি সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, সে আর আসবে না। তো এরকম দেখা যায়, এরকম দেখি। আরেকজনকে দেখেছি, কোনো একজন জ্যোতিষী তাকে অন্য কোনো জায়গায় তাকে একটা হিরে পরিয়ে দিয়েছেন। আচ্ছা, সব খুলিয়ে টুলিয়ে হিরে পরিয়ে দিয়েছে। হিরেটা পরে তার ব্যবসা ট্যাবসা সব চোট হয়ে গেছে। তা আমায় বললেন, আমার কাছে একটা পান্না ছিল, উনি পান্নাটা
খুলে ফেলতে বললেন, পান্নাটাও আমি একজনকে দিয়ে দিলাম পরবার জন্য। কারণ আপনার একমাত্র এই পান্নাটাই লাগবে, আর কোনো স্টোন লাগবে না। আচ্ছা। পান্নাটা পড়ুন, আপনার উপকার হবে। তো আমার কথা শুনে তিনি অভিজিৎবাবুর কাছ থেকে রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলস থেকে পান্না নিয়ে গেছেন এবং তিনি উপকৃত। আচ্ছা, মানে এরকম আমরা অনেক দেখেছি, যেমন গ্রহের উপকার সঠিক রত্ন ধারণ করলে হয়, ঠিক তেমন তো সঠিক রত্ন ধারণ না করলে মানে ভুল রেমেডি দিলে তো বিরাট বড় ভীষণ হিতে বিপরীত হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। আমার যদি আমি যতটা খাবো তার চেয়ে বেশি খাইয়ে দিলে আমার তো বমি হবে, শরীর খারাপ হবে। ঠিক তেমনি আমার ঠিক যে জায়গাটায় যে রত্ন দরকার, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাকে যদি আমি সেই ফুলে পুজো না করি তাহলে কি সে ঠাকুর সন্তুষ্ট হবে? আমি যদি কালী ঠাকুরকে রজনীগন্ধার মালা দিই, কালী ঠাকুর খুশি হবে না। আবার শিব ঠাকুরকে জবা ফুলের মালা দিলেও তিনি খুশি হবেন না। তাদের যা ফুল তাকে সেটা দিতে হবে। রত্নের ক্ষেত্রেও তেমনি সঠিক জায়গায় সঠিক রত্ন দিতে পারলে তার উপকার। সেই জন্যই তো রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলসে এত লোক আসে, তারা সঠিক জিনিসটা পায় বলে। ধন্যবাদ বরুণ বাবু, নমস্কার। জ্যোতিষ নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, এবং সত্যিই তো মানে ভুল রত্ন দিলে যেমন মানুষের হিতের থেকে বিপরীত বেশি হতে পারে, তেমনই সঠিক রত্ন সঠিক বিচারে মানুষের সম্পূর্ণ জীবনও বদলে যেতে পারে। অনেক কিছু জানলাম, তবুও এখনও অনেক কিছু জানার বাকি আছে। অবশ্যই আরও তো বহু পডকাস্ট হবেই, এবং সেই পডকাস্টে আমরা পরবর্তী এপিসোডগুলোতে নানান জ্যোতিষের বিষয় নিয়ে আসব। তবে আজকে দ্বিতীয় এপিসোডেও আমরা অনেক কিছু জানলাম। নতুন নক্ষত্র থেকে বিবাহিত কর্মজীবন কিসের উপর নির্ভর করে, কি হয়, এবং কি থাকলে ভালো হবে, কি থাকলে খারাপ হবে, আমরা সবই জানলাম। আজকের জন্য এ পর্যন্তই। নমস্কার।